Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একটা বাজারের ঘাটে নৌকোটা লাগিয়ে মাঝি সুবোধবাবু আর তার একমাত্র সহযাত্রীর দিকে তাকিয়ে বলল, বাবু, আপনারা একটু বসুন, আমি বাজারটা করে আনি। মাঝি চলে যাওয়ার পর নৌকোর সহযাত্রীকে সুবোধবাবু জিজ্ঞেস করলেন, আপনার মুখটা খুব চেনা চেনা লাগছে। সহযাত্রী ভদ্রলোক মুচকে হাসলেন সুবোধবাবুর কথা শুনে। একটা সিগারেট ধরিয়ে বললেন, লাগবেই তো, 50 বছর আগে। লোকটার গলাটাও বড্ড চেনা চেনা লাগলো সুবোধবাবুর। ভালো করে একবার তাকালেন লোকটার দিকে। চ্যাপটা মুখ, ডান গালে একটা বড় আঁচিল, কপালের মাঝ বরাবর বহু পুরনো কাটা দাগ, চোখ দুটো অসম্ভব ঘোলাটে। বয়স তারই মতো হবে, বছর 50। সুবোধবাবু জিজ্ঞেস করলেন, 50 বছর আগে কি? ভদ্রলোক সিগারেটে পরপর দুটো টান দিয়ে বললেন, মনে নেই আপনার? 50 বছর আগে আপনি আর আমি ঝালকাঠি থেকে কলকাতায় ফিরছিলাম এরকমই একটা নৌকোয়। সেদিন আমার কাছে প্রচুর কাঁচা টাকা ছিল। কথায় কথায় আপনাকে জানিয়েছিলাম সে কথা। আপনি যে জেল পালানো চোর তা তো আমি জানতাম না। শেষ রাতে নৌকো যখন রূপসার জলে পড়ল, আপনি আমায় মেরে ফেলে দিলেন নদীতে। মনে পড়েছে? আতঙ্কে সাদা হয়ে উঠল সুবোধবাবুর মুখ। মনে পড়েছে তার, সব ঘটনা মনে পড়েছে তার, লোকটার নাম ধাম সব। ভদ্রলোক বলে চললেন, আজ আমি এসেছি তার প্রতিশোধ নিতে। সুবোধবাবু মরিয়া হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, দোহাই জীবন বাবু, হাত জোর করছি, আমায় মারবেন না। আমার তো ফাঁসি হয়েছিল ওই ঘটনায়। নৌকোর মাঝি সব বলে দিয়েছিল পুলিশকে। আমার শাস্তি আমি পেয়েছি, আমায় মারবেন না। জীবন মুখার্জি খুক খুক করে হেসে বললেন, এবার আর মাঝি কিছু বলবে না। নৌকোয় বাজারের ব্যাগ রাখতে রাখতে বুড়ো মাঝিও হেসে উঠল। কর্তা, এইবার এই মারুফ মাঝি মইরা গেলেও মুখ খুলব না। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। পেডংয়ে এলে বাসু আর তার বউ রূপা সবসময় হোমস্টেতেই থাকতে পছন্দ করে। কিন্তু প্রতিবার এই পাহাড়ে এলে যে বাড়িটায় তারা ওঠে, তাদের সেই পছন্দের হোমস্টে এবার আর ফাঁকা নেই। রূপা অনেকবার বাসুকে ফোন করে খোঁজ নিতে বলেছিল, কিন্তু বাসু তার কথায় একটুও গুরুত্ব দেয়নি। চার্চের সামনের মাঠটায় গ্যালারিতে বসে রূপা বেশ গুছিয়ে বাসুকে যখন এক হাত নিচ্ছে, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। একজন বৃদ্ধ নিজে থেকেই এগিয়ে এসে বললেন, নমস্কার, আমার নাম শঙ্কর দাস। বাজারের পেছন দিকটায় আমার বাড়ি। হ্যাঁ, ওখানে আমি একটা হোমস্টে চালাই। আমি আপনাদের কথা পেছন থেকে সব শুনছিলাম। যদি কিছু মনে না করেন, একটা রাতের জন্য আমার ওখানে থেকে দেখতে পারেন। যদি একান্তই ভালো না লাগে, তবে কাল সকালে কোনো হোটেলে চলে যাবেন। সৌম্য দর্শন এবং নম্রভাষী বৃদ্ধকে দেখে তাদের খারাপ লাগলো না। উপরন্তু এই ভর সন্ধেবেলা ক্লান্ত শরীরে ভারী ব্যাগপত্তর নিয়ে আবার কোথায় কোথায় তারা হোটেল খুঁজে বেড়াবে, এইসব 7-5 ভেবে অগত্যা রূপারা ঠিক করল রাতটা সেই বৃদ্ধের হোমস্টেতেই তারা কাটাবে। রিটায়ারমেন্টের পরে শঙ্কর দাস আর তার স্ত্রী পাকাপাকিভাবে পাহাড়ে চলে এসে এই হোমস্টেটি খোলে। তাদের স্বপ্ন ছিল শহর থেকে দূরে পাহাড়ের কোলে জীবনের শেষ কয়েকটা দিন শান্তিতে পার করে দেবে তারা। কিন্তু রূপকথার মতো সব গল্পের শেষটা সবসময় খুব একটা সুখের হয় না। পেডংয়ে আসার বছরখানেকের মধ্যেই ভদ্রলোকের স্ত্রী ক্যান্সারে মারা যান। তারপর থেকে শঙ্কর দাস যক্ষের মতো একা একাই বাড়িটাকে আগলে রেখেছেন।
বাড়িতে ঢুকতেই করিডোরের মুখে ভদ্রমহিলার একটা বিরাট যৌবনকালের ছবি দেওয়ালে টাঙানো। সাদা ঘোড়ার পিঠে লাল জ্যাকেট পরা এক মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে প্রাণ খুলে হাসছেন। পা পর্যন্ত এক ঢাল কালো লম্বা চুল হাওয়ায় এলোমেলো হয়ে যেন উড়ছে। বৃদ্ধ পিছন থেকে বললেন, এই ছবিখানি আমারই তোলা। এখানেই আমরা হানিমুনে এসেছিলাম সেবার। তখন এত বাড়ি ঘর ছিল না চারপাশে। সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ডিনার সেরে বাসু আর রূপা সেদিনকার মতো দোতলায় তাদের ঘরে গিয়ে শুয়ে পড়বে ঠিক করল। সারাদিনের ক্লান্তিকর যাত্রার পর আজ আর কোথাও বেরোতে শরীর দিচ্ছে না। সেই মতো খাওয়া দাওয়া সেরে ঘরে এসে বিছানায় পড়তেই রূপা ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে। কিন্তু অফিসের কিছু পেন্ডিং কাজ ইমেলে করে এসে বালিশে মাথা রাখতেই বাসুর শুরু হলো এক চরম অস্বস্তি। যতবার একটু ঘুমের ঘোর আসছে মনে হচ্ছে ঘাড় ধরে মাথার বালিশ ভেদ করে কেউ যেন তাকে মাটির দিকে টেনে নিচ্ছে। বাসু পাশ ফিরে দেখল স্পন্ডিলাইটিসের ব্যথার জন্য রূপা মাথায় কোনো বালিশ নেয়নি। সারাদিনের ক্লান্তির কথা ভেবে বাসু ব্যাপারটা নিয়ে অত গা করল না। কিন্তু যত রাত বাড়তে লাগলো বাসুর মনে হতে লাগলো শুধু ঘাড় নয়, সমস্ত শরীরটাই টেনে বিছানার সাথে যেন মিশিয়ে দিচ্ছে কেউ। ভোর রাতের দিকে ধীরে ধীরে বাসুর এলো প্রচন্ড জ্বর। জ্বরের ঘোরে সে ভুল বকতে শুরু করলো। রূপা ঘুম ভেঙে ভীষণ ভয় পেয়ে নিচে দৌড়ে গেল বৃদ্ধ শঙ্কর দাসকে ডাকতে। ঠিক সেই সময় বাসুর বালিশের ভেতর দিয়ে একটা হাত তার মাথাখানা অদ্ভুতভাবে নিচের দিকে দ্রুত টেনে নিতে লাগলো। বাসু জ্বরের ঘোরেও স্পষ্ট বুঝতে পারল একটা ছালওলা কালশিটে ভরা রুগ্ন ঠান্ডা হাত তার মাথার চুলগুলো ধরে টেনে খাটের নিচে নামিয়ে আনছে। সে খাটের উল্টো দিকে দেখল মেঝেতে একজন বৃদ্ধা তার মুখের সামনে মুখ নিয়ে এসে নিজের মাথার এক ঢাল রূপলি চুল টেনে টেনে ছিঁড়ে ফেলছেন। বাসু প্রচন্ডভাবে চেষ্টা করলো বালিশের ভিতর ঢুকে যাওয়া মাথাখানা টেনে খাটের ওপর উঠে বসার, কিন্তু বিছানার ভিতর দিয়ে খাটের তলা থেকে সে তার মাথাখানা বের করে আনতে পারছে না কিছুতেই। অন্যদিকে রূপা দোতলা থেকে একতলায় এসে এক ভুলভুলাইয়ার মধ্যে পড়ল। নিচের তলায় সারি সারি ঘর। রূপার স্পষ্ট মনে আছে বাড়িতে ঢোকার সময় তারা নিচের তলায় হলঘর সমেত মোট 4টে ঘর দেখেছিল, কিন্তু এখন চারিদিকে অজস্র ঘর। প্রতিটা ঘরের ভিতরেই নিকষ কালো অন্ধকার। হঠাৎ করিডোরের দেওয়ালে টাঙানো ছবিটায় চোখ পড়তেই রূপা চমকে উঠল। করিডোরের বিরাট ছবিটাতে সাদা ঘোড়ার ওপর সেই মহিলাটি আর নেই। রূপা চিৎকার করে ডাকতে শুরু করল, শঙ্করবাবু, কেউ আছেন? আমাদের এক্ষুনি একজন ডাক্তার প্রয়োজন। শঙ্করবাবু, আপনি কোথায়? কেউ শুনছেন? কেউ কোথাও নেই। বাড়ির পেছনের দিকে দরজাটা হাট করে খোলা। সেখান থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। রূপা ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। বিবস্ত্র অবস্থায় বাড়ির পিছনের উঠোনে এক বৃদ্ধা মরে পড়ে আছে। চাঁদের আলোয় বৃদ্ধাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মুখে এতটুকু বিকৃতি কোথাও নেই। মাথা সম্পূর্ণ ন্যাড়া। মৃতদেহের পাশে বৃদ্ধ শঙ্কর দাস বসে বসে কাঁদছেন। তার সামনে গোছা গোছা রূপলি চুল ছড়ানো। রূপা দেখল বৃদ্ধ সেই চুলগুলো একটা বালিশের ওয়ার্ডের ভিতর পুড়ছেন আর বলছেন, নতুন লোকজন দেখলেই গোড়ার পিঠ থেকে নেমে এসে খোঁজ খবর নেয় এই হোমস্টেতে তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা। মাথা ভরা এক ঢাল চুল নিয়ে খুব গর্ব ছিল, কিন্তু ক্যান্সারে সব চুল যখন পড়ে যেতে লাগলো সেই সব চুল নিয়ে মাথার বালিশ বানিয়ে রাখত। তুমি মাথায় বালিশ দিয়ে ঘুমোওনি তাই খুব রেগে গেছে। এই দেখো, এত রাতে তোমার জন্য আমাকে আবারও চুল দিয়ে নতুন করে বালিশ বানাতে হচ্ছে। রূপা ভয়ে পাথরের মতো স্থির হয়ে আছে। শঙ্কর দাস তার মৃতা স্ত্রীর রূপলি চুল ভরা নতুন বালিশখানা রূপার হাতে তুলে দিল।
রূপা চুলের বালিশটা নিয়ে যখন দোতলার ঘরে ঢুকলো, সে দেখল বাসুর প্রাণহীন দেহটা বিছানায় পড়ে আছে। তবে বাসুর গলা থেকে মাথাখানা আর দেখা যাচ্ছে না। সেটা তার বালিশের ভিতর কেউ যেন টেনে ঢুকিয়ে রেখেছে। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। আজ 4 দিন হল তাহেরপুর গ্রামে অবিরাম বৃষ্টি পড়ে চলেছে। তবু গ্রামের বটতলা লোকে লোকারণ্য। অর্ধেক মানুষের মাথায় ময়লা গামছা বা ফুটো ছাতা। বাকিরা ভেজা কাপড় জামা নিয়েও সকাল থেকে ঠায় সেখানে দাঁড়িয়ে। বটগাছের তলায় লাল বেদিখানার ওপর ছোট্ট একটা নীল ত্রিপল টাঙানো। তার নিচে সারা মুখে সিঁদুর আর হলুদ মাখা একটি অল্প বয়সী মেয়ের হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। পালেদের ছোট মেয়েটাকে ভূতে ধরেছে। বংশী ওঝার চোখ দুটো টকটকে লাল। সে আগুনের মধ্যে আবার কিছুটা কর্পূর ছুঁড়ে মারতেই মেয়েটা একটা অদ্ভুত ভাঙা ভাঙা পুরুষের গলায় আর্তচিৎকার করে উঠল। আমি শেফালিরে ভালোবাসি, আমি ওকে ছাড়বো না। কে তুই? হালদার বাড়ির ছেলে রতন। গত মাসে আমি গলায় দড়ি দিয়েছি। কি চাস? শেফালিরে। বংশী ওঝা সপাটে মেয়েটার পিঠে ঝাঁটাটা কষিয়ে দিল একবার। মেয়েটার চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। গ্রামবাসী দেখল হাত পা খিঁচড়ে মেয়েটা হাফ ইঞ্চি মাটি থেকে ওপরে বাতাসে ভেসে আছে। মুখ দিয়ে সাদা গ্যাঁজলা বেরোচ্ছে। কণ্ঠনালীর জায়গাটা অদ্ভুতভাবে দ্রুত ওঠানামা করছে। আর সেখান থেকে বেরিয়ে আসছে একটি পুরুষ কণ্ঠের চাপা গোঙানি। বংশী ওঝা এবার বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে লাগলো। মেয়েটা তখন পাগলের মতো চিৎকার করে চলেছে। তার মাথা ভরা ভেজা লম্বা লম্বা চুল সাপের মতো ধুনোর ধোঁয়ার সাথে ওপর দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। বংশী তার সপ্তকে গলা তুলে হাঁক দিল, শেফালিরে তুই ছাড়বি কিনা বল। মেয়েটি কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো, আমি শেফালিরে ভালোবাসি, আমি শেফালিরে ভালোবাসি। বংশী ওঝা এবার একটা লাল পুটলি থেকে কিছু মন্ত্রপুত শুকনো ফুল, পাতা আর দূর্বা বের করে শেফালির কপালের মাঝখানটায় জোরে চেপে ধরল। বংশী ওঝার চোখের মণিগুলো পলকের নিচে চাপা পড়ে গেছে। শুধু লাল হয়ে যাওয়া চোখের সাদা অংশটুকু বংশীর মুখটাকে বীভৎস করে তুলেছে। ভিড়ের মধ্যে থেকে একটা বাচ্চা ভয় ডুকরে কেঁদে উঠল। বংশী এবার ফিসফিস করে শেফালির কানের কাছে এসে বলল, যাওয়ার সময় প্রমাণস্বরূপ এই বট গাছের ঈশান কোণের একটা ডাল ভেঙে দিয়ে যাবি, কেমন? মেয়েটার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। বংশীর হাত এখনো শেফালির কপালে একভাবে ঠেকানো। আরো বেশ কিছুক্ষণ এরকম চলার পর শেফালির অবশ শরীরটা মাটিতে আছাড় খেয়ে পড়ল। রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। ঈশান কোণে বটগাছের একটা ডাল হুড়মুড় করে ভেঙে মাটিতে এসে পড়ল। বংশী ওঝা আনন্দের সাথে চেঁচিয়ে উঠল, ভূত বেটা পালিয়েছে, পালিয়েছে, বদ রক্ত সব বেরিয়ে গেছে। কেউ কিচ্ছুটি সন্দেহ করল না। আস্তে আস্তে বৃষ্টির তোড় কমে আসছে। শেফালির চোখ মুখ যন্ত্রণায় কুঁকড়ে আছে। বৃষ্টি ধোয়া রক্ত, সিঁদুর আর হলুদ মারিয়ে তাহেরপুরের মানুষজন ভেজা গায়ে ঘরে ফিরছে। মনে মনে শেফালির বাপ মা হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু শেফালির ভেতরটা তুমড়ে মুচড়ে যাচ্ছে। কারণ
রতন ভূতের শেষ চিহ্নটাকে সে আর বাঁচিয়ে রাখতে পারল না। শুনলেন হাড়হীন হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড়হীন হরর। মৌখালি থেকে ৫-৬ কিলোমিটার দূরে বাড়িটা। প্রকাণ্ড বাড়ি, কম্পাউন্ড ঘিরে উঁচু পাঁচিল, বড় লোহার গেট দিয়ে ঢুকলেই মস্ত বাগান, তাতে আম জাম কাঁঠাল বেদানার গাছ। বাগান পেরিয়ে মূল বাড়ি। বাড়ি না বলে অবশ্য প্রাসাদ বলাই ভালো। চওড়া বারান্দার দুপাশে মস্ত বড় বড় ঘর, শ্বেতপাথরের মেঝে, বৈঠকখানা পেরিয়ে বাঁধানো চাতালের চারদিকে কারুকার্য করা মোটা মোটা থাম, চওড়া শ্বেতপাথরের সিঁড়ি উঠে গেছে ছাদে। বাড়ির পেছনেও অনেকখানি জমি। একসময় হয়তো বাগান ছিল, তবে এখন আগাছা আর বুনো ঝোপঝাড়ে ঢাকা। এমন বাড়ি এত কম ভাড়ায় পেয়ে একটু অবাক হয়েছিলাম। তবে এ বাড়িতে থাকতে পারবো ভেবে মন ভালো হয়ে গিয়েছিল। এত বড় এত সুন্দর একটা বাড়ি, তাও আবার নামমাত্র ভাড়া। মৌখালিতে ১ মাস আগেই এসেছি আমি। এখনো তেমন চেনা জানা হয়নি, তবু অফিসেই ২-৪ জনকে জিজ্ঞেস করেছিলাম বাড়িটার ব্যাপারে। কেউই তেমন কিছু বলতে পারল না। শুধু রামতনু বলল, ও বাড়িটা নেবেন না কুন্তলদা, ওটা মনসুর আলীর বাগান বাড়ি। আপনার আগে অনেকেই থাকতে গিয়েছিল ওখানে, কেউই থাকতে পারেনি। রাত বাড়লে নাকি বাড়িটা জীবন্ত হয়ে ওঠে, ঝাড়লণ্ঠন জলে নাচ গানের আওয়াজ ভেসে আসে। রামতনুর কথায় কর্ণপাত করিনি। এমনিতে পরোপকারী ভালো ছেলে বলে যথেষ্ট সুনাম আছে রামতনুর। তবে ছেলেটিকে আমার একটু ভীতু প্রকৃতির বলেই মনে হয়। আর তাছাড়া আমি বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেতে আমার কোনোদিনই বিশ্বাস নেই। সুতরাং রামতনুর কথায় আর তেমন গুরুত্ব দিলাম না। নতুন বাড়িতে এসে মন বেশ ভালো হয়ে গেল। খোলামেলা বাড়ি, চারদিকে গাছগাছালি। ভোর না হতেই অসংখ্য পাখির কুজন। আমার বহুদিনের সঙ্গী রতনও এ বাড়িতে এসে খুব খুশি। নিজের মতো করেই সে গুছিয়ে নিয়েছে তার নতুন সংসার। দিন রাত ঘষে মেজে সাফ সুতরো করে রাখছে নতুন বাড়ি। মাসখানেক ভালোই ছিলাম। তারপর একদিন হঠাৎ একটু গন্ডগোল করল রতন। সেদিনটা ছিল রবিবার। একটু বেলা করেই উঠেছিলাম ঘুম থেকে। হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি থরথর করে কাঁপছে রতন। মুখখানা ভয়ে সাদা। আমার ধমক খেয়ে কেঁদে ফেলল রতন। বলল, এ বাড়িতে ভূত আছে দাদা। এখনই পেছনের বাগানে জঞ্জাল ফেলতে গিয়ে দেখি একটা লোক, চোখ দুটো জবা ফুলের মতো লাল, খটমট করে দেখছে আমাকে। চোখ দুখানে দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তারপর হঠাৎ এক নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল লোকটা। কথা বলার সময় হাঁপাচ্ছিল রতন। আমি হেসে ফেললাম। এই ১বিংশ শতাব্দীতে দিন দুপুরে ভূত, এসব আজগুবি গল্প যত কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো। রতনকে সেদিনের মতো ধমকে শান্ত করলেও কয়েকদিন পরেই আবার ঘটল সেই ঘটনা। একদিন গোঁ গোঁ আওয়াজ শুনে বাইরে যেতেই দেখি অর্ধচেতন হয়ে পড়ে আছে রতন। চোখে মুখে জল ছিটিয়ে দিতেই চোখ খুলে তাকালো সে। তারপর সেই একই গল্প শোনালো আমায়। আজও জঞ্জাল ফেলতে গিয়ে নাকি সে আবার লোকটাকে দেখতে পেয়েছে। এবার একটু সন্দেহ হচ্ছিল আমার, কোনো চোট টোট নয় তো। বাড়িতে দামি আসবাবপত্র রয়েছে বেশ কিছু, সেসবের দিকেও নজর থাকতে পারে। সাবধান হতে হবে। রতনের কথা শুনে পেছনের বাগানটা নিজেই একবার দেখতে বেরোলাম। অযত্নে ঝোপঝাড়ে ভরে গেছে বাগানটা। তার উপরে ওখানেই জঞ্জাল ফেলে ডাঁই করেছে রতন। ভন ভন করছে মশামাছি। দেখে রাগই হচ্ছিল আমার। এমন অপরিষ্কার করে কেউ রাখে বাগানটাকে?
ঘরে ঢুকে রতনকে আবার খানিক ধমক ধমক দিলাম, আর মনে মনে ঠিক করলাম এবার থেকে পেছনের বাগানটা নিজেই যত্ন করব আমি। পরের রবিবারই লোকজন ডেকে বাগানটা পরিষ্কার করালাম। মৌখালীর নার্সারি থেকে চারা গাছ এনে পুঁতলাম বেশ কিছু। মরা গাছগুলোকে ছেঁটে কেটে ফেলে দিলাম। বাগানের ভেতরে একটা বাঁধানো বেদির পুরোটাই জঞ্জালে ঢেকেছিল, সেটাকেও লোক দিয়ে সাফসুতরো করালাম। ফুলের টব বসালাম বেদিটার ওপর। সব মিলিয়ে একদিনেই চেহারা বদলে গেল বাগানটার। বিকেলে অফিস থেকে ফিরে প্রায়ই বসে চা খেতাম ওখানে। নানা রঙের ফুলের গাছ, নাম না জানা পাখির ডাক, সব মিলিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি হতো। এভাবেই বছরখানেক কেটে গেল, আর তেমন কোনো সমস্যা হয়নি। দিব্যি ছিলাম বাড়িটাতে। রতনও আর কখনো কাউকে দেখেনি। এর মধ্যেই আমার হঠাৎ হরিশপুরে অফিসের কাজ পড়ল, রাতের ট্রেন। কামরায় উঠে দেখলাম লোক প্রায় নেই বললেই চলে। রতন টিফিন ক্যারিয়ারে কিছু খাবার দিয়ে দিয়েছিল। খেতে গিয়ে মনে পড়ল জলের বোতলটা বাড়িতেই ফেলে এসেছি। নবীপুর স্টেশনে ট্রেন দাঁড়াতেই নেমে পড়লাম। জলের বোতল কিনে গাড়িতে উঠতে যাব, হঠাৎ দেখি একটা লোক এসে দাঁড়িয়েছে আমার সামনে। তুমি মৌখালীর কুন্তল চৌধুরী না? অচেনা জায়গায় নিজের নাম শুনে বেশ অবাক হলাম। ভুরু কুঁচকে বললাম, হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। লোকটা একটু চুপ করে রইল, তারপর বলল, চিনে কাজ নেই, যা বলছি তাই শোনো। ওই গাড়িতে আর উঠতে হবে না, এখানেই থেকে যাও আজ রাতটা। তার মানে? রাগে ব্রহ্মতালু জ্বলে যাচ্ছিল আমার। কি লোকটা পাগল নাকি? এদিকে দেখছি আমার নামধামও জানে। কোনো কুমতলব নেই তো? স্টেশনের আবছা আলোয় ভালো করে লোকটাকে দেখার চেষ্টা করলাম একবার, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আপাদ মস্তক কালো কম্বলে ঢাকা লোকটার জলজলে দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। লোকটার কথায় পাত্তা না দিয়ে ট্রেনের দিকে এগিয়ে যেতেই আবার পথ আটকালো লোকটা। কিছু বলার আগেই প্রায় ধমকে বলল, খবরদার, ওই গাড়িতে উঠবে না তুমি। নেহাত আমার যত্ন আত্মি করো, তাই এত কথা বলা, না হলে। এবার আমার অবাক হওয়ার পালা। যত্ন আত্মি করি আমি? মানেটা কি? কোশ্চেন কালেও দেখিনি লোকটাকে। যত্ন করা তো দূরে থাক, বদ্ধ পাগল। কোথা থেকে উদয় হলো কে জানে। বিরক্ত লাগছিল আমার। তবু লোকটাকে সরিয়ে কেন যেন এগোতে পারছিলাম না। বেশ বুঝতে পারছিলাম কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে সব। চোখের সামনে দিয়ে ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে সম্বিত ফিরল আমার। কিন্তু তখন ট্রেনে ওঠার উপায় আর নেই। মাঘ মাস, বাইরে কনকনে ঠান্ডা। হিমেল হাওয়ার কামড়ে যেন অবশ হয়ে আসছে শরীর। চারদিকে তাকিয়েও লোকটাকে দেখতে পেলাম না আর। রাগে বিরক্তিতে অসহ্য লাগছিল। কে কোথাকার একটা লোক এসে দিল সব ভণ্ডুল করে। এদিকে মালপত্র সব ট্রেনেই পড়ে আছে। কিন্তু তখন আর কি বা করতে পারি। বাধ্য হয়ে সে রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে ভোরবেলার ট্রেনে মৌখালি ফিরে এলাম। বাড়ি ঢুকতেই চা নিয়ে এলো রতন। বলল, কাল সারা রাত ছিল কোথায়? কে একজন এসে তোমার সুটকেসখানা দিয়ে গেল, বলো তুমি নাকি আজ ভোরে ফিরবে। অবাক হয়ে তাকাতেই পাশের টেবিলে রাখা খবরের কাগজটা চোখে পড়ল। আর তারপরেই মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। গতকালের রাতের এক্সপ্রেস ট্রেনটাতে নবীপুরের পরের স্টেশনেই আগুন লেগেছে। কামরার মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বহু মানুষ। ওই ট্রেনেই তো আমার হরিশপুরে যাওয়ার কথা ছিল। তাহলে যে লোকটা আমায় ট্রেনে উঠতে দিল না সে কে? আর আমার সুটকেস বাড়িতে পৌঁছেই বা দিল কে? কেমন যেন শিরশির করে উঠছিল গা। কোনো কিছু ভাবার ক্ষমতাও লোপ পেয়েছে যেন।
ভাবলেশীন হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। পরদিন অফিসে গিয়ে আর কাউকে কিছু না বললেও রামতনুকে খুলে বলেছিলাম সব কথা। রামতনু খোঁজ খবর নিয়েছিল, তারপর ওর কাছেই জানতে পেরেছিলাম সবটা। আমি যে বাড়িতে থাকি সেটি প্রায় 100 বছরের পুরনো। মৌখালীর জমিদার মনসুর আলীর বাগান বাড়ি। একসময় বেজায় দাপট ছিল মনসুর মিয়ার। বাঘে গরুতে এক ঘাটে জল খেত তাঁর ভয়। তারপর জমিদারি চলে গেল এক সময়। বৃদ্ধ মনসুর মিয়া মারা গেলেন একদিন। পেছনের বাগানেই কবর দেওয়া হলো ওকে। বাগানে যে বেদিটা, সেটা আসলে মনসুর মিয়ার কবর। ওর নিচেই ঘুমিয়ে আছেন মনসুর আলী। বেশ বুঝতে পারলাম রতন ওখানে জঞ্জাল ফেলতো বলে মনসুর আলী এসে ভয় দেখাতো ওকে। আর আমি কবর আর তার আশেপাশে সব পরিষ্কার করে রেখেছি বলে সেদিন আমাকে স্টেশনে দাঁড়িয়ে ওই যত্ন আত্তি করার কথাটা বলেছে। শুধু তাই নয়, ওই বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বলে প্রাণও বাঁচিয়ে দিয়েছে আমার। সেই থেকে ও বাড়িতেই থেকে গেছি। মনসুর মিয়ার সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি। এখনো প্রতি রবিবার কবরের আশপাশটা নিজেই পরিষ্কার করি, ফুল গাছগুলোর যত্ন করি। যার বাড়ি তাকে তো একটু খুশি রাখতেই হয়। তবে গত 5 বছর ধরে এ বাড়িতে দিব্যি আছি আমি আর রতন। এমন সুন্দর খোলামেলা বাড়ি। শুধু তাই নয়, কোথাও একটা বিশ্বাস জন্মে গেছে যে এ বাড়িতে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না কোনোদিন। শুনলেন হার হিম। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। অরুণ তার শববাহী গাড়িটা মৃতের বাড়ির একেবারে সামনে নিয়ে এলো। ভিতর থেকে একটা সমবেত কান্নার রোল শোনা যাচ্ছে। আজ এই নিয়ে সারাদিনে 2 নম্বর মৃতদেহ নিতে এসেছে অরুণ। শ্মশানে বডি পৌঁছে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা পেরিয়ে যাবে আন্দাজ। ঘড়িতে এখন রাত 10টা 10। প্রতিদিনের মতো বাড়িতে বউ না খেয়ে বসে থাকবে নির্ঘাত। কতবার অরুণ বউকে বলেছে সময় মতো খেয়ে নিয়ে তার খাবারটা ঢাকা দিয়ে রাখতে, কিন্তু অরুণের বউ পিয়া ঠায় বসে থাকবে যতক্ষণ না সে বাড়ি পৌঁছবে। তারপর পিয়া তার স্নানের জল গরম করে দেবে, সারাদিনের পরা জামা প্যান্ট কাচার বালতিতে আলাদা করে সরিয়ে রাখবে, সমস্ত ঘরে গঙ্গা জল ছেটাবে। সব শেষে দুজনে মিলে গরম রুটি, ঝাল ঝাল হাঁসের ডিম কষা আর মিষ্টি মিষ্টি সুজি খেতে খেতে দুষ্টু মিষ্টি খুনসুটি করবে। অরুণের চোখটা চিকচিক করে উঠল, গলার কাছটা একরাশ কষ্ট দলা পাকিয়ে উঠল। সকালেই একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে সে। আরেকটু হলেই একটা বিরাট মাল বোঝাই লরির সাথে ধাক্কা খেত তার শববাহী গাড়িটা। কপাল জোরে এ যাত্রায় পার পেয়ে গেল। তার যদি কিছু হয়ে যায়, বেচারা বউটা খুব মুশকিলে পড়বে তাহলে। 2 বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে, ভাড়া বাড়ি, নতুন পরিবেশ, একার সংসার, এত কিছুর মাঝেও বহু কষ্টে কলেজের পড়াশোনাটা কিন্তু ঠিক চালিয়ে যাচ্ছে পিয়া। বিএ 2nd ইয়ারে পড়ে সে। মৃতের বাড়ির সামনে অপেক্ষা করতে করতে অরুণ ভাবতে লাগল, কোনো একদিন তার বাড়ির সামনেও তার মতো কেউ একটা শববাহী গাড়ি নিয়ে তারই মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে। আবার এরকমও তো হতে পারে
আচমকা এমন কিছু বিপদ ঘটল, আর পিয়া হঠাৎ করে তার থেকে অনেক অনেক দূরে অন্য এক পৃথিবীতে চলে গেল। তখন সে নিজেই এই শববাহী গাড়িটা করে তার নিজের বাড়ি থেকে প্রিয়ার মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করবে হয়তো। জীবন বড়ই আকস্মিক। রোজ সন্ধেবেলায় ক্লাস 4-এর 3টে বাচ্চাকে টিউশন পড়ায় পিয়া। তাই দিয়ে নিজের পড়ার খরচটা নিজেই কোনো রকমে চালিয়ে নেয় সে। আর অরুণের ইনকাম তো নির্ভর করে মানুষজনের মারা যাওয়ার ওপর। পৌরসভা থেকে এখনো তাকে পার্মানেন্ট করেনি। এর সাথে অবশ্য বাড়ির দালালিও আছে, তবে পুরোটাই ভাগ্যের ব্যাপার। এমনও দিন গেছে যে পরপর 7 দিন হয়ে গেছে, কিন্তু কাছাকাছি এরিয়ায় একটা মানুষও মরেনি। এরকম দিনগুলোতে তখন গভীর রাতে অরুণ এই ছোট্ট মফস্বলে বেরিয়ে পড়ে। বয়স্ক, অসুস্থ, একাকী কোনো বৃদ্ধ বা বৃদ্ধার খোঁজে। একবার শিকারের খোঁজ মিললেই অরুণ চুপি চুপি তার ঘরে ঢুকে নিজের ধারালো দাঁত দুটো শিকারের ঘাড়ের কাছটায় বসিয়ে দেয়। তারপর ধীরে ধীরে তার সমস্ত রক্ত শুষে নিয়ে দেহটাকে রক্ত শূন্য করার পালা। শিকার ঘুমের মধ্যে বুঝতেও পারে না কখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হঠাৎ বাড়ির লোকের ডাকাডাকিতে অরুণ সম্বিত ফিরে পেল। ঘর থেকে ডেড বডিটা আনতে স্ট্রেচার বের করতে হবে। আজকের 2টো মৃতদেহকেই অরুণ চেনে। কাল রাতেই তাদের সাথে তার সাক্ষাৎ পর্ব মিটেছে। আসলে গত পরশুই অরুণের স্ত্রী পিয়া তাকে একটা খুশির খবর জানিয়েছে। এখন অরুণের কাঁধে অনেক দায়িত্ব। সামনের মাসগুলোতে পিয়াকে ফল, দুধ, ছানা, টাটকা মাছ এসব খাওয়াতে হবে তো। দোকান বাজারের এখন মেলা খরচ। অরুণকে তাই এই মৃতদেহটা শ্মশানে পৌঁছে দিয়েই কালকের জন্য নতুন শিকারের খোঁজে বের হতে হবে দ্রুত। পিয়া তার জন্য না খেয়ে বসে আছে। এই সময় শরীরের পক্ষে যা একদমই ভালো নয়। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। ভূত আছে নাকি নেই এই তর্কে আমি আর জড়াতে চাই না। প্রথম যৌবনে এইসব তর্ক আলোচনা প্রচুর করেছি। তখন রক্তে তেজ ছিল, বুকে ছিল অফুরন্ত শক্তি। না, এখন যে তেজ নেই তা বলছি না, কিন্তু ইউনিভার্সিটি জীবনের শেষ ঘুরতে যাওয়া আমার সমস্ত চিন্তা চেতনাকে বদলে দিয়েছে পুরোপুরি। আমি জানি আমাদের এই চেনা পরিচিত জগতের বাইরে এমন একটা অপার্থিব জগৎ পৃথিবীতে আছে যা অতি ভয়ঙ্কর। একবার সেই জগতের সংস্পর্শে এলে আর আমাদের এই রোজকার জীবনে ফিরে আসা যায় না। ওরাও যেমন ফিরে আসতে পারেনি, হয়তো কোনোদিন পারবেও না। শুধু আমি একা নিঃসঙ্গ ওদের আর্তচিৎকার শুনতে পাই, ঘুমে জাগরণে সর্বক্ষণ। ইউনিভার্সিটি ফাইনাল দিয়ে নিতান্তই অথর্বের মতো মেসে দিন কাটাচ্ছিলাম। এক শুক্রবারের সন্ধ্যায় বন্ধু অজিত এসে তড়িঘড়ি বলল, চল চল জামা কাপড় গুছিয়ে নে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আরে ঘুরতে যাব পঞ্চগড়। সেটা আবার কোথায়? মালদা লাইনে, সুজনের মামার বাড়ি। এখন? হ্যাঁ, রাতের ট্রেন ধরবো, ভোর ভোর নেমে যেতে পারবো তাহলে। জামা কাপড় গুছিয়ে ঘণ্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়লাম আমরা চারজন, আমি, অজিত, সুজন আর মৃদুল। পঞ্চগড়কে ঠিক অজপাড়াগার পর্যায়ে ফেলা যায় না। ইলেকট্রিসিটি না থাকলেও বেশ কিছু পাকা বাড়ি আছে, একটা স্থায়ী বাজারও আছে।
গ্রামের উত্তর দিকের রাস্তাটা পাকা হলেও দক্ষিণ দিকের যে রাস্তা গ্রাম ছাড়িয়ে চলে গেছে খালের দিকে, ওই রাস্তাটা কাঁচা। খালটা খুব একটা বড় নয়, 20 ফুটের মতো চওড়া। খালের ওপর একটা জরাজীর্ণ সাঁকো, তার উপর আম কাঁঠালের ঘন বন। বিকেলে খালের দিকটা ঘুরতে গিয়ে মৃদুল জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুজন, খালের ওপাশে কি আছে রে? সুজন বলল, ওই যে জঙ্গল, 200-250 বছর আগে এখানে আরো বড় জঙ্গল ছিল। দাদুর কাছে শুনেছি ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকে ওই জঙ্গল সাফ করে একটা গ্রাম উঠেছিল, কিন্তু কলেরায় সে গ্রাম পুরো ধ্বংস হয়ে যায়, তারপর থেকে আবার জঙ্গল। আশেপাশের লোকজন বলে ওই জায়গাটা নাকি অভিশপ্ত, যে যায় সে আর ফিরে আসে না। হোয়াট? চমকে উঠলাম আমরা সবাই। মৃদুল হেসে বলল, ওখানে ভূত আছে বলছিস? সুজন বলল, লোকে তো তাই বলে। আমি বললাম, এই চল না আমরা যাই। সুজন দৃঢ় স্বরে ঘাড় নাড়ল। না ভাই, আমরা ওদিকে গেছি শুনলে বাড়ির লোক খুব রাগ করবে। তাছাড়া সাঁকোর অবস্থা তো দেখছিস কেমন নড়বড়ে, উঠলেই ভেঙে পড়বে। অজিত বলল, আচ্ছা এই সাঁকোটা কারা তৈরি করেছিল? তুই বলছিস ওপারে কেউ যায় না, তো তাহলে? 10 বছর আগেও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিছু চাষি দিনের বেলা যেত ওপাশে, আম কাঁঠাল পাড়ত। একবার নাকি একটা বাচ্চা মেয়ে ওদেরকে এসে জিজ্ঞেস করে, তোমরা আমাদের গাছের আম পাড়ছো কেন? চাষিরা ভেবেছিল মেয়েটা হয়তো সাঁকো পার হয়ে ভুল করে এপাশে চলে এসেছে। ওদের মধ্যে একজন হেসে উত্তর দিয়েছিল, আমরা চুরি করতে এসেছি। মেয়েটাও উত্তরে হাসতে হাসতে বলেছিল, দেখবো কিভাবে চুরি করে নিয়ে যাও, বলে ওদের চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেছিল। ওই দৃশ্য থেকে চাষিরা মুহূর্তের মধ্যে নিজেদের জিনিসপত্র গুছিয়ে দৌড় দিয়েছিল সাঁকোর দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সারাদিন ছোটাছুটি করে ওরা কিছুতেই সাঁকোর রাস্তাটা খুঁজে পেল না। যেদিকেই যায় সেদিকেই বাগান আরও ঘন হয়ে ওদের চেপে ধরছিল চারপাশ থেকে, আর থেকে থেকে কানে আসছিল ওই একটা বাচ্চা মেয়ের হাসি। শেষ পর্যন্ত একজন চাষি মাত্র ফেরত আসতে পেরেছিল, তাও গভীর রাতে। সে এসে বলেছিল এই কাহিনী। চাষিটা বলেছিল ওই জঙ্গলের ভেতরে নাকি এখনো সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামটা রয়েছে। বাড়ি ঘর পুকুর গোয়াল সবই আছে, শুধু মানুষ নেই। মানুষের বদলে ওখানে নাকি কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। তো সেই ছায়ামূর্তিগুলোই বাকি চাষিদের মেরে ফেলেছে। ওই চাষিটাও বেশি দিন বাঁচেনি, মাস ঘুরতে না ঘুরতেই পাগল হয়ে যায়, তারপরে এই খালের জলে ডুবেই মরে যায়। যে কদিন চাষিটা বেঁচে ছিল খালি বলতো, ওই যে চিৎকার করছে, ওদের কেউ বাঁচাও তোমরা, ওদের ফেরত নিয়ে এসো, এই সব আর কি। সুজনের কথা শেষ হতেই আমি বললাম, এই ইন্টারেস্টিং গল্প, কিন্তু তার চেয়েও বেশি ইন্টারেস্টিং কি জানিস? কি? আমি আঙুল দিয়ে খালের ওপারে দেখালাম, ওই পাকা মালদাই আমগুলো। তুই তোর গল্প পকেটে রাখ, আমি ভাই ওই আম খেতে যাচ্ছি কালকে। স্নানের সময় আসবো, এইটুকু খাল সাঁতরে পেরিয়ে যাব। আমার কথা শুনে সুজন বাদে বাকিরা কণ্ঠ মেলালো। সুজন তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা তাহলে যাবি? একদম। আর খবরদার তুই তোর বাড়িতে একদম জানাবি না, একেবারে আম পেড়ে এনে ওদের খাওয়াবো। প্ল্যান মতো পরদিন দুপুরে আমরা বেরোলাম। সুজন বাড়িতে বলল, খালে স্নান করতে যাচ্ছি। খালটা গ্রামের 3 দিক ঘিরে। এই জঙ্গলের দিকটা বাদ দিয়ে অন্য 2 দিকে লোকে স্নান করত, ফলে বাড়ি থেকে কোনো বাধা এলো না। খালে নেমে বুঝলাম খুব বেশি জল নেই। হেঁটেই পেরিয়ে গেলাম বেশিরভাগটা, শুধু মাঝের কিছুটা সাঁতার দিতে হলো আমাদের। খালের একেবারে পাড় ঘেঁষেই জঙ্গল শুরু। আগেই বলেছি জঙ্গলটা বেশ ঘন। জ্যৈষ্ঠের এই আগুন রোদেও জঙ্গলের ভেতরটা প্রায় অন্ধকার। ওপাশে পৌঁছে কোনো রূপ ভনিতা ছাড়াই আমরা মিনিট 10 শুধু আমই খেলাম। এমন গাছপাকা মালদাই এই যুগে কলকাতার বাজারে পাওয়া দুষ্কর। ইচ্ছে মতো আম খেতে খেতে আমরা ক্রমশ খাল ছেড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। ততক্ষণে পাকা আমের উগ্র মিষ্টি গন্ধে আমাদের নেশা ধরে গেছে। হঠাৎ একটা খসখস শব্দে আমরা সতর্ক হয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনের গভীর বাগান থেকে কি যেন শুকনো পাতা মাড়িয়ে আমাদের দিকেই হেঁটে আসছে। পিছনে তাকিয়ে দেখি খাল অদৃশ্য হয়ে গেছে অনেকক্ষণ। ক্রমশ খসখসানির শব্দ বাড়তে থাকলো। আগে শুধু সামনে থেকে আসছিল, এবার চারপাশ দিয়েও আসতে শুরু করলো। সেই সঙ্গে জঙ্গলের বাতাসে শুরু হলো একটা চাপা গুঞ্জন।
মনে হলো শতাব্দী প্রাচীন গাছগুলো যেন কথা বলছে। চোর চোর, ধর ধর, প্রায় অস্পষ্টভাবে শব্দগুলো কানে এলো আমাদের। যে সাহস নিয়ে খাল পার হয়েছিলাম সে সাহস অনেক আগেই উবে গেছে। গায়ে কাঁটা দিল আমাদের। একবার আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। ক্ষণে ক্ষণে খসখস শব্দ আর গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অজিত চাপা গলায় বলল, ভাই চল ফিরে যাই। ফিরবো তো, কিন্তু কোন দিকে? কোন দিকে যে সেই খাল সেটাই তো এতক্ষণে গুলিয়ে গেছে। চারপাশের খসখস শব্দটা একেবারে আমাদের সামনে এসে থেমে গেল। কেবল ফিস ফিস কণ্ঠস্বরগুলো আরো স্পষ্ট হলো। আমার মনে হলো একদল অবয়বহীন জীব আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, শূন্য দৃষ্টি দিয়ে আমাদের দেখছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমরা। পিছন দিকে ফিরে দৌড় দিলাম, কিন্তু দু পাও যেতে পারলাম না। অদৃশ্য কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম সবাই। সেগুলো যে মানুষের দেহ তার বলে দিতে হলো না। উঠে দাঁড়ালাম, দৌড় দিলাম অন্য একটা দিকে। এবারেও ধাক্কা খেলাম। একসঙ্গে বহু মানুষের হাসির শব্দ শুনতে পেলাম চারপাশে। আমাদের পড়ে যাওয়া দেখে এই জঙ্গলের অবয়বহীন মানুষগুলো খুব আনন্দ পেয়েছে। হঠাৎ জেদ চেপে গেল আমাদের। আবার গা ঝাড়া দিয়ে উঠলাম চার বন্ধু। অন্য একটা দিকে দৌড় লাগালাম। এবার যদিও কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলাম না। মিনিট 10 মধ্যে দৌড়ে অবশেষে পৌঁছলাম খাল পাড়ে। খালের জলে ঝাঁপ দিতে দিতে শুনতে পেলাম জঙ্গলের গভীর অন্ধকার থেকে তখনও আবছা ভেসে আসছে বহু মানুষের কলকল হাসির শব্দ। বাড়ি ফেরা অবধি আমরা কেউ কারোর সঙ্গে একটাও কথা বলিনি। চুপচাপ ফিরে এসে দুপুরের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়লাম সবাই। বিকেলে যখন ঘুম ভাঙল বুঝলাম জ্বর এসেছে। আমার সঙ্গে মৃদুল শুয়েছিল। ওর গায়ে হাত দিয়ে দেখলাম ওরও জ্বর। সুজন আর অজিত অন্য খাটে শুয়েছিল। আমি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে সুজন, জ্বর এসেছে নাকি? হ্যাঁ, অজিতেরও এসেছে। বাড়ির লোক ভাবল খালের জোয়ার ভাটার জলে স্নান করে জ্বর এসেছে আমাদের। আমরাও সত্যিটা স্বীকার করলাম না। এখন ভাবি হয়তো করলে ভালো হতো। বাগানের দিকে যাওয়ার বুদ্ধিটা তো আমারই ছিল। শেষ রাতের দিকে যখন আমার ক্লান্ত চোখ জোড়া একটু বুঝে এসেছে তখন মৃদুল আমাকে ধাক্কা দিয়ে জাগালো। এ ভাই, আমার বমি পাচ্ছে, ওঠ না। তাড়াতাড়ি ওকে নিয়ে বাথরুমের দিকে দৌড় দিলাম। আমরা বাথরুমে যাওয়ার মিনিট খানেক পরে অন্য দুজনও ছুটে এলো। আমি বাদে 3 জনেরই বমি পাচ্ছে। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি বাড়ির বাকিদের ডেকে তুললাম। ততক্ষণে ওদের রক্ত বমি শুরু হয়েছে। বাড়ির বড়রা ওদের মাথা ধরে বমি করাচ্ছিল। মিনিট 10 টানা রক্ত বমি হওয়ার পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো ওদের শরীর। জ্ঞান হারিয়ে ওরা ঢলে পড়ল। সুজনের সেজ মামা ওর মাথাটা ধরেছিল এতক্ষণ। সেই প্রথম টের পেল সুজনের শরীরে আর প্রাণের অস্তিত্ব নেই। মৃদুল আর অজিতেরও শ্বাস বন্ধ হয়ে এলো দ্রুত। আমিও এবার লুটিয়ে পড়লাম মেঝেতে। আমার জ্ঞান ফিরেছিল পরের দিন বিকেলে। ততক্ষণে আমার বন্ধুদের মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে। শুধু আমি একা বেঁচে আছি। 20 বছর পেরিয়ে গেছে এই ঘটনার, তবু এখনো শুনতে পাই সেই সব অদৃশ্য মানুষদের উন্মাদ করা হাসি আর চোর চোর ধর ধর চিৎকার। শুনতে পাই আমার বন্ধুদের আর্ত চিৎকার। ওরা আমাকে ডাকে। আমি জানি ওরা কোথায় আছে। জঙ্গলের ভিতরের ওই গ্রামে। ওখানে যে একবার যায় সে আর ফেরত আসে না। আমাকে ওখানে ফিরে যেতে হবে, যেতেই হবে। আজ নয় কাল, নয়তো পরশু। শুনলেন
হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। বহু চেষ্টার পর ঘুমটা এসেছিল সৈকতের। বিছানা বদলালে এমনিতেই তার ঘুম আসে না, আর এ তো পুরো ঘর বদলানো। ট্রান্সফারের দৌলতে আজ সকালেই সৈকত এসেছে বসিরহাটে। ঘর আগে থেকেই অনলাইনে খোঁজা ছিল। সংগ্রামপুর এলাকায় একটা পুরনো একতলা বাড়ি। মালিক থাকে স্টেশন বাজারের কাছে। ছিমছাম বাড়িটা। দক্ষিণের জানলা দিয়ে ইছামতি দেখা যায়। 10টার দিকে রাতের খাবার খেয়ে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল সৈকত। সারাদিনে তো ধকল কম গেল না, যদিও ঘুম এলো না সহজে। প্রায় ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করার পর যখন হালকা করে চোখের পাতা বুজে এসেছে সৈকতের, তখনই একটা অদ্ভুত স্পর্শ পেয়ে ধড়ফড় করে জেগে উঠল সে। একটা ঠান্ডা শীতল হাত তার কাঁধ ধরে মৃদু ঠেলা দিচ্ছে। শিউরে উঠে সৈকত জিজ্ঞেস করল, কে? জঙ্গল ঘেরা বাড়ি, তার উপর আজ অমাবস্যা। ঘরের মধ্যে একেবারে নিশ্ছিদ্র অন্ধকার। কিছু দেখতেও পাচ্ছে না সৈকত। একটু থেমে আবার প্রশ্ন করল সৈকত, কি হলো? কে? উত্তর দিন। একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস সৈকতের কান ছুঁয়ে বালিশের গভীরে সেঁধিয়ে গেল। শুকনো পাতার মতো খসখসে একটা কণ্ঠ অন্ধকারের ভিতর থেকে বলল, আপনি আমায় চিনবেন না সৈকত বাবু, আমার নাম বিপ্লব রায়। আমি এই বাড়ির পুরনো ভাড়াটে। এই বিছানাটা আমার বড় প্রিয় ছিল। এটাই না শুলে একদম ঘুম আসে না। সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াই, রাত হলে বাড়িতে চলে আসি। লোকটা আরো কিছু একটা বলছিল, যদিও সৈকত আর কোনো কথা শোনার অবস্থায় ছিল না। বিপ্লব রায়, এই নামটা সে আজ রাতেই শুনেছে পাড়ার রুটির দোকানে। রুটির দোকানদার রুটি প্যাক করতে করতে বলছিল, দাদা একটু সাবধানে থাকবেন, এ বাড়ির সুইচ বোর্ডে সমস্যা আছে। আগের ভাড়াটিয়া বিপ্লব দা শখ খেয়েই মারা গেছিল বছর 3 আগে। সেই থেকে বাড়িটা খালি পড়ে আছে, জানত সৈকত। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। মিতুলকে শুধু আমি একাই দেখতে পাই। ও শুধু আমার সঙ্গেই কথা বলে, আমারই কাছে আসে, আর কেউ ওর অস্তিত্ব জানে না। আমি কখনো জানাইও নি, কেউ বিশ্বাস করবে না। প্রথম দিকে একবার জানিয়েছিলাম মাকে, মা পুরোটা হেসেই উড়িয়ে দিয়েছিল। তখন আমি ক্লাস 4-এ পড়ি। বাংলা দিদিমণি ক্লাসে কাজলা দিদি পড়িয়েছিলেন সেদিন। সন্ধে পড়তে বসে আমিও বেশ সুর করেই পড়ছিলাম, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমার পড়ার জায়গা ছিল বড় ঘরের 3 দিক খোলা বারান্দা। আমাদের বাড়িতে 2টো ঘর, একটা টিনের দোতলা যেটাকে আমরা বলতাম বড় ঘর, আর একটা খড়ে ছাওয়া রান্না আর খাওয়ার ঘর। বড় ঘরটা দক্ষিণমুখী। বাঁদিকে যেখানে ঘরটা শেষ হয়েছে সেখানে বাগানের দিকে যাওয়ার জন্য 3 ফুটের মতো একটা গলিপথ রেখে তারপর পশ্চিমমুখী রান্নাঘর। আমার পড়ার খাটটা ছিল বড় ঘরের বারান্দার ঠিক এইখানটায়। একদিকে বাগান
আর সামনে রান্নাঘরের চটের বেড়া। যে সময়ের কথা বলছি তখন আমাদের বাগানে দিনের বেলাও ঠিকমতো আলো ঢুকত না। আম, সুপুরি, নারকেল, আমড়া, কাঁঠাল কি না ছিল সে বাগানে। বিকেল ঘুরতে না ঘুরতেই বাগান পুরো অন্ধকার হয়ে যেত। সন্ধ্যের সময় দিদিমা যখন বারান্দায় হ্যারিকেন জ্বালিয়ে যেতেন, আমিও খেলা শেষ করে হাত পা ধুয়ে এসে পড়তে বসতাম। তখন বাগানটাকে মনে হতো আলো আঁধারির সীমানা। হ্যারিকেনের নরম সোনালি আলো বাগানের প্রাচীন অন্ধকারে নিমেষে ঝাঁপ দিত, যেমন পাহাড়ের খাঁড়াইয়ে এসে ঝাঁপ দেয় ঝর্ণার জল। মাঝে মধ্যে মনে হতো বাগানের গভীর থেকে এই বুঝি কোনো প্রাগৈতিহাসিক অপার্থিব জীব একছোটে বেরিয়ে এসে তছনছ করে দেবে পার্থিব সমস্ত কিছু। একা কখনো পড়তে বসতে পারতাম না, আমি বরাবরই বড্ড ভীতু। আমিও পড়তে বসতাম, আর দিদিমাও আমার পাশে বসে তালপাতার পাখায় আমাকে হাওয়া করতেন। সেদিন রান্নাঘরের কি একটা কাজে দিদিমা উঠে গেছেন। অন্যদিন হলে দিদিমার পিছু পিছু আমিও চলে যেতাম। সেই সন্ধ্যায় কবিতাটা পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে গেছিলাম, খেয়ালই করিনি কখন দিদিমা উঠে গেলেন, কিংবা হয়তো খেয়াল করেছিলাম ক্ষণিকের জন্য। কিন্তু যে ঘটনা আমার সঙ্গে ঘটতে চলেছিল, হয়তো তার সুতীব্র মায়াবী আকর্ষণ আমার মন অনেক আগে থেকেই টের পেয়েছিল। সেই উন্মাদনাই আমার মনকে বাধ্য করেছিল বেখেয়ালি হতে। কবিতাটা পড়া যখন শেষ হলো, তখন আমি বুঝতে পারলাম দিদিমা আমার কাছে নেই। মুহূর্তে বুকটা কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে কানে এলো একটা মুখ চাপা মেয়েলি হাসি। চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম বাগানের দিকে। তাকিয়ে দেখি আমারই বয়সী, কিংবা হয়তো আমার চেয়ে 1-2 বছরের বড় একটি মেয়ে, নীল রঙের ফ্রক পরা, আমার দিকে তাকিয়ে হাসছে। যে সমস্ত প্রাগৈতিহাসিক বিভীষিকার মুখ এতদিন কল্পনা করেছিলাম, তার মধ্যে কোথাও এমন মিষ্টি একটা বাচ্চা মেয়ের মুখ ছিল না। তাই বোধহয় আমি ভয় পেলাম না, উল্টে একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। নরম গলায় বললাম, কে তুমি? কাজলা দিদি? মেয়েটি হাসতে হাসতেই বলল, আমাকে তো দিদি মনে হয়। তাহলে কে তুমি? আমি মিতুল। নিজের নাম বলে ফিক করে হেসে মিতুল বলল, কি ভিতরে তুই? মিতুলের খোঁচা আমাকে আমূল বিদ্ধ করল। স্পষ্ট গলায় বললাম, আমি আমি মোটেই ভীতু না। তাই বুঝি? তাই তো দিদিমা উঠে গেছে দেখে ভয় পেলি। আমারই বয়সী এক পুঁচকে মেয়ে আমার দুর্বলতা নিয়ে এইভাবে আমাকে অপমান করছে, ব্যাপারটা আমার একদমই সহ্য হলো না। আমিও তুইতে নেমে এসে বললাম, কে বলেছে তোকে আমি ভয় পেয়েছি? আমি অনেক সাহসী, রোজ এখানেই পড়তে বসি। তুই তো আরো ভীতু, পড়ার ভয় সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াচ্ছিস। বাড়িতে জানতে পারলে না। এই হ্যাঁ রে, তোর বাড়ি কোথায়? আগে তো তোকে দেখিনি। মিতুল বলল, আমার বাড়ি তুই চিনবি নে। আমার বাড়ি ছাড়, তুই কিন্তু কবিতাটা বেশ ভালোই পড়িস। পুরোটা শুনলাম। আমার দিদিও আমাকে এরকম সুর করে পড়াতো কবিতাটা। নিজের প্রশংসা শুনে এবার একটু নরম হলাম আমি। সহজভাবে জিজ্ঞেস করলাম, কে তোর দিদি? মিতুল মুখটা একটু গম্ভীর করে নিচু গলায় বলল, ওই যে কাজলা দিদি, উনি আমার দিদি। আমি এবার অবাক হলাম। কাজলা দিদি তোর দিদি? সত্যি? এই আমায় একদিন দেখা করাবি? মিতুলের হাসি আবার ফেরত এলো। হ্যাঁ করাবো। এই আজ আসি, তো দিদিমা আসছেন, কাল আবার আসবো, তখন কথা হবে। ভালো কথা। তোর নাম কি রে? অমিত। মিতুল ঝাঁপ দিল বাগানের অন্ধকারে। দিদিমাও ফিরে এলেন কিছুক্ষণ পর। আমার মুখে হাসি দেখে উনি ভাবলেন আমি বুঝি ওর ফিরে আসায় হাসছি। বললেন, তুই এত মন দিয়ে পড়তিলি তাই তোরে আর ডাইনি। আমি কোনো উত্তর দিলাম না। আবার কবিতাটা পড়া শুরু করলাম। দিদিমার কাছ থেকে লুকিয়ে গেলেও মাকে আমি মিতুলের কথা জানিয়েছিলাম 2-3 সপ্তাহ পর। অবশ্য জানিয়েছিলাম বললে ভুল হবে, জানাতে হয়েছিল। সেদিন মিতুল পড়ার সময় আসেনি, এসেছিল গভীর রাতে।
আমি ছোটবেলায় দিদিমার সঙ্গে ঘুমোতাম। সেদিন রাতে হঠাৎ কার একটা স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো কেউ যেন আমাকে চাপা গলায় ডাকছে। চোখ মেলে দেখি একটা ছায়ামূর্তি আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। মূর্তির উচ্চতা মোটামুটি আমার মতোই। আমার মন থেকে একটাই নাম বেরিয়ে এলো, মিতুল। ছায়া ঘাড় নাড়ল। হ্যাঁ রে, চলে এলাম। আমি সন্তর্পণে বিছানা ছেড়ে বাইরে এলাম। ফিসফিস করে বললাম, এত রাতে কেন এসেছিস? মিতুল বলল, তুই কাল চকোবার আইসক্রিমের কথা বলছিলি না, সে আইসক্রিমটা নিয়ে এলাম। কথাটা শেষ করে আমার দিকে একটা চকোবারের প্যাকেট এগিয়ে দিল। চকোবার আমার খুব পছন্দের আইসক্রিম। তখনও আমাদের ওদিকে ইলেকট্রিসিটি যায়নি, ফলে সচরাচর তেমন আইসক্রিম পাওয়া যেত না। 3 কিলোমিটার দূরের গ্রামের বাজারে যেতে হতো, যেখানে ইলেকট্রিসিটি আছে। একটাই আইসক্রিমের দোকান ছিল বাজারে। আমি বিস্মিত হয়ে বললাম, কোথায় পেলি? মিতুল বলল, চুরি করে এনেছি বাজারের ওই দোকান থেকে। দিনের বেলা দোকান খোলা থাকলে তো চুরি করা যায় না, তাই রাত হলো। মিতুলের কথায় হাসি পেল আমার। বড্ড ফাজিল মেয়ে। পরদিন মা ঘরের মেঝেতে চকোবারের প্যাকেটটা দেখে জিজ্ঞেস করলো, এটা কোথায় পেয়েছিস? সত্যি কথাই বললাম মাকে, একটা মেয়ে দিয়ে গেছে কাল রাতে। মা বিশ্বাস করল না। আমার পুরো কথাটাই হেসে উড়িয়ে দিল। ভাবলো আমি নির্ঘাত স্কুলে গিয়ে খেয়েছি। ক্রমশ আমি ক্লাস 4 পেরিয়ে 5-এ উঠলাম, 5 থেকে 6, 7, 8। মিতুলও আমার সঙ্গে সঙ্গে বড় হলো। ক্লাস 12-এ প্রথম প্রেমে পড়লাম আমি। আমাদের স্কুলেরই ক্লাস 11-এর একটা মেয়ে, হিমিকা। যেদিন আমাদের প্রেম শুরু হলো সেদিন রাতেই মিতুলকে বললাম হিমিকার কথা। মিতুল চুপচাপ সব শুনল, কোনো উত্তর দিল না। 2 দিন পর স্কুলে গিয়ে দেখি হিমিকার সারা মুখে অজস্র পিন ফোটানোর দাগ। ওর চেহারা দেখে আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, এ কি রে, এসব কি করে হলো? হিমিকা বোকার মতো আমার দিকে তাকালো, ঘাড় নেড়ে বলল, আমি তো জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। রাতে মিতুল জিজ্ঞেস করল, হ্যাঁ রে, হিমিকা কেমন আছে রে? ওর প্রশ্নের গভীরে লুকিয়ে থাকা শ্লেষটা ধরতে আমার খুব একটা অসুবিধা হলো না। জিজ্ঞেস করলাম, ওর মুখে ওইসব তুই করেছিস বুঝি? মিতুল মুখ টিপে মুচকি হাসল, একেবারে প্রথম সন্ধ্যের মতো। আমার রাগ হলো, কেন করেছিস? মেয়েটা কষ্ট পাচ্ছে। মিতুল আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। কিছুক্ষণ মাথা নিচু করে থেকে তারপর বলল, হিমিকা মেয়েটা ভালো না রে, ওর সঙ্গে প্রেম করিস না। প্রেম অবশ্য করতেও পারলাম না। হিমিকার বাবার ছিল ট্রান্সফারের চাকরি। মাসখানেকের মধ্যেই অন্য জেলায় ট্রান্সফার হয়ে গেলেন। সেশনের শুরুর দিকে হওয়ায় হিমিকাও স্কুল ছেড়ে বাবার সঙ্গে চলে গেল। তারও প্রায় মাস 6 পর একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না, আমি একা ঘরে শুয়ে গল্পের বই পড়ছিলাম। তখন মিতুল এলো। মিতুলের এমন হঠাৎ চলে আসায় আমি এখন আর খুব একটা অবাক হই না। আমি জানি পৃথিবীর সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখলেও মিতুল ঠিকই আমার কাছে আসবে। সেদিন ওর চোখ জোড়ার দিকে তাকিয়ে আমি কেমন যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম। অপূর্ব সেজে এসেছিল সেদিন মিতুল। সেই মিতুল যে একটা ছোট্ট ফ্রক পরে এক সন্ধ্যায় এসে দাঁড়িয়েছিল আমার বারান্দায়। মিতুলও বুঝি এমন কিছুই চাইছিল। কথা বলতে বলতে ক্রমশ ঘনিষ্ঠ হয়ে এলাম আমরা দুজন। তারপর তার আর পর নেই। এখন আমার বয়স 28। পড়াশোনার পাঠ চুকিয়ে একটা চাকরি করছি। বাড়ির লোক উঠে পড়ে লেগেছে বিয়ে দেওয়ার জন্য। প্রায় রোজই একটা করে মেয়ের ছবি এনে আমার টেবিলে রেখে যাচ্ছে। আমি একটা ছবিও দেখিনি, দেখতে চাইও না।
মিতুলও আমাকে দেখতে দেয় না। ছবি টেবিলে রেখে মা ঘরের বাইরে যেতেই দগদগে লাল কালি দিয়ে ছবির মেয়েটার মুখটা কেটে দেয়। ও বলা হয়নি, মিতুল এখন আমার সঙ্গে 24 ঘন্টাই থাকে। মিতুল আর আমি আর মিতুল। বাড়ির লোককে এখন আমি কিভাবে বোঝাই আমার দ্বারা মিতুল ছাড়া অন্য কারোর সঙ্গে এক ঘরে থাকা এই জীবনে সম্ভব নয়। জীবনের পরেও কি সম্ভব হবে সেটাও জানি না। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। মোহনগঞ্জের লাস্ট ট্রেন বেরিয়ে গেছে অনেকক্ষণ। প্রতিদিনকার মতো ভুবন মণ্ডল নিজের রিকশার উপর বসে ঝিমোচ্ছিল। এবারে শীতটা যেন একটু আগে আগেই চলে এসেছে। বাড়িতে ছেলে নতুন বউ এনেছে বিয়ে করে, একটাই মাত্র ঘর, তাই সে আজকাল আর রাতে ঘরে ফেরে না। স্টেশনের ধারে রিকশাতেই রাতটা কাটিয়ে দেয় কোনো রকমে। এই ছেলেকেই বিয়েতে গিয়ে এক ভরা বর্ষার রাতে ভুবনের বউ অকালে মারা গিয়েছিল। সে যে কতকাল আগের কথা তাও আর ঠিক করে ঠাউর হয় না ভুবনে। মশার কামড় থেকে বাঁচতে একটা ডিমের খোলা পায়ের কাছটায় জ্বালানো। ময়লা ছেঁড়া কাঁথাখানায় শীত আর মানতে চাইছে না। হঠাৎ একটা বরফের মতো ঠান্ডা ভেজা হাত গায়ে লাগতেই ভুবনের ঘুম গেল এক ঝটকায় ভেঙে। চারদিকের ঝিঁঝিগুলো আচমকা থেমে গেল। সে দেখল তার ছেলে গোবিন্দ রিকশার সামনে জড়সড় ভাবে দাঁড়িয়ে। প্ল্যাটফর্ম থেকে ছিটকে আসা আলোতে গোবিন্দর কাঁচুমাচু মুখটা দেখে ভুবনের মনটা বিরক্তিতে ভরে গেল। বাবা, টুম্পা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। খবরটা শুনেও ভুবনের খুব বেশি যেন হেলদোল হলো না। এ যেন রোজকার ঘটনা। কখন বেরিয়েছে মাগি? লাস্ট ট্রেন যাওয়ার আগে। তাহলে সামনের রেলগেটটার কাছটা একবার দেখে যা। তুমি একবার যাও না, আমার ভীষণ ভয় করছে। নতুন বউয়ের সাথে ঝগড়া করার সময় মনে থাকে না? রেলগেটের সামনে ভুবন গিয়ে দেখল টুম্পা রেল লাইনের ওপর পা ছড়িয়ে চাঁদের আলোয় মাটি পর্যন্ত লম্বা এক ঢাল এলো চুল কালো কালো খোয়ার ওপর মেলে দিয়ে চুপচাপ বসে পাশের বিরাট ঝিলটার দিকে স্থির চোখে চেয়ে আছে। দূর থেকে শিয়ালের ডাক চারিদিকে নীরবতা আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিচ্ছে যেন। ঝিলের পানে চেয়ে চেয়ে কি দেখছিস মা টুম্পা? একটা শীতল বাতাস চারপাশে ঘূর্ণির মতো পাক দিতে লাগলো ভুবনের। নিরুত্তাপ ভঙ্গিতে টুম্পা বলতে লাগলো, তোর ছাবাল আমার বিয়েতে পাওয়া একমাত্র সোনার হারখানা বেচে দিয়েছে রে বাপ। জুয়া খেলে সর্বশান্ত হয়ে আমার ওপরেই আবার মেজাজ দেখায়। রাগের মাথায় মুখ ফসকে কি কুক্ষণে বলে ফেলেছি মরণ হয় না তোর মিনছে, আর অমনি সে দড়ি কলসি নিয়ে গিয়ে ওই ঝিলে ডুব মারলে। আমার কথা ছাড়ান দে, পুরা বাপটার কথাও একবার ভাবলি না তুই? ভুবন বেশ খানিকক্ষণ নির্বিকার ভঙ্গিতে ঝিলটার দিকে চেয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুইও তো মনের দুঃখে লাস্ট ট্রেনে এসে গলা দিলি। একবারও মনে হলো না তোর বাপ মাকে আমি কি মুখ দেখাবো? টুম্পা কিছু বলল না। চাঁদের আলো ধীরে ধীরে কমতে থাকে। পূব দিক হালকা ফর্সা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ফার্স্ট ট্রেন ঢুকবে। প্রতিদিনকার মতো এবার তার শূন্য ঘরখানা একবার চোখের দেখা দেখে আসবে ভুবন। রাতের বেলা ফাঁকা ঘরটা যেন তাকে গিলে খেতে আসে। সে তাড়াতাড়ি ফাঁকা ঘরদোর পরিষ্কার করে নদী থেকে স্নান করে জামা কাপড় পরে ঘরখানা আবার তালা মেরে হোটেলে খেতে বেরিয়ে যায়।
এরপর আর ঘরমুখো হওয়ার প্রশ্নই নেই। সারাদিন রিক্সা টানতে টানতে ভুবন এখন অপেক্ষা করবে মোহনগঞ্জের লাস্ট ট্রেন যাওয়ার। তারপরই প্রতি রাতের মতো মরা ছেলে গোবিন্দ আর তার বউ ট্রেনে কাটা টুম্পার সাথে একটু কথা বলার সুযোগ পাবে সে। বুকের ভেতরটা হু হু করে ওঠে ভুবনের। শুনলেন হার হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। আকাশ কালো করে এসেছে, মনে হচ্ছে আজও ঢালবে। রোজই বিকেলের দিকে ঝড় হচ্ছে গত কয়েকদিন ধরে। ঠিকে কাজের মাসি মলিনা সকালে আর বিকেলে এসে রান্নাও করে দিয়ে যায়। সে ছাদ থেকে জামা কাপড় তুলে এনে দ্রুত ভাঁজ করতে করতে জানায় আজ খিচুড়ি আর মাছ ভাজা করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কাল বৃষ্টিতে অনেকক্ষণ আটকে গেছিল। খিচুড়ি প্রায় হয়ে গেছে, তাকে চা দিয়ে মাছটা ভেজেই সে দৌড় দেবে। লেখা থামান অমলবাবু। মলিনা চা আর মুড়ির সঙ্গে গরম ফুলুরি আর বেগুনি নিয়ে আসে। বারান্দায় গিয়ে দেখেন ঘন কালো মেঘের চাঁদোয়া গঙ্গার ওপরে। আকাশের গতিক দেখে মলিনাকে চলে যেতেই বললেন, মাছ উনি ভেজে নেবেন খাওয়ার সময়। ওপারে বোধহয় বৃষ্টি হচ্ছে, এদিকেও লোকজন দ্রুত পা চালাচ্ছে, সাইকেল রিক্সার প্যাক প্যাক আওয়াজ। মনে পড়ে গেল গত সপ্তাহে আসার সময় রিক্সাওয়ালার কথাগুলো। ঈশ্বরনিবাস এখানে সবাই চেনে, খুব কুলিন বামুন ছিল কি না। অনেক আগে এবারই সব মেয়েদের 8 বছরের মধ্যেই বিয়ে দেওয়া হতো। অনেকেই বিধবা হয়ে ফিরে আসতো, কেউ কেউ কোনোদিন শ্বশুর বাড়িই যায়নি। তা সেই মেয়েদের কোনো বেচাল কেউ দেখেনি কখনো। তারা গঙ্গা স্নান, পুজো আচ্চা, বিধবার আচার বিচার সব কিছু মেনেই দিন কাটাতো। তারপর সব মরে হেজে গেল, বাকিরা বিদেশে চলে গেল। কতদিন ভূতের বাড়ি হয়ে পড়েছিল, তারপর বুড়ো কর্তার এক বংশধর সারিয়ে সুরিয়ে এখন ভাড়া দিচ্ছে। তবে বুড়ো কর্তা মরে গেলেই বিক্রি করে দেবে। কতটা জায়গা! সত্যি এ বাড়িটা পেয়ে মনটা ভরে আছে অমলবাবুর। বিয়ে থা করেননি, সরকারি চাকরি, বছর দুয়েকের মধ্যেই অবসর। লেখক হিসেবে একটু নামও হচ্ছে। কলকাতার বাড়ির হইচই এড়িয়ে শহরের কাছে একটু নিরিবিলিতে লেখার আস্তানা চাইছিলেন কয়েকদিনের জন্য। অনেকটা বাগান চারপাশে নিয়ে মাঝখানে লাল মেঝের দোতলা বাড়ি। বারান্দা থেকে গঙ্গা, রান্নাঘর, খাওয়ার ঘর নিচে। বাড়িওয়ালার কেয়ারটেকার নীলমণি থাকে একটা ঘরে, আর দুটো তলা মিলিয়ে অনেকগুলো ঘর তালাবন্ধ। আপাতত মাসখানেকের জন্য ভাড়া নিয়েছেন। মলিনা যাওয়ার প্রায় মিনিট দুয়েকের মধ্যেই ঝড় উঠল। গঙ্গার ওপার থেকে দামাল হাওয়ায় সবকিছু উড়িয়ে দিয়ে দিয়ে প্রবল বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি শুরু হল। ঘরে চলে আসতে বাধ্য হলেন অমলবাবু। মলিনা তাড়াহুড়োয় ছাদের দরজায় ছিটকিনি আটকাতে ভুলে গেছে বোধহয়। দমাস দমাস করে দরজা পড়ছে, কিন্তু এখন আর কিছু করার নেই। ঝড় বৃষ্টি হলে এখানে ইলেকট্রিসিটি অফ করে দেয় পৌরসভা। ঝড় বৃষ্টি থেমে গেলেই আবার এসে যায় অবশ্য। বৃষ্টি ধরে গেছে, কিন্তু আবার আসবে মনে হচ্ছে। নীলমণির ফোন এলো। সে বাড়ি গেছিল, দুর্যোগের ট্রেন বাতিল, আজ ফিরতে পারবে না। 9:30 বাজে। আলোটা একবার এসে আবার দপ করে যেভাবে নিভে গেল, লক্ষণ ভালো বুঝছেন না। মোমবাতির স্টক বেশি নেই, না বরং মাছ ভেজে খেয়ে নেওয়া যাক। ঘরে একটা ইন্ডাকশন আর চা পাতা, দুধ গুঁড়ো, সামান্য মশলাপাতি রাখাই আছে। মাঝে মধ্যে অমলবাবুর একটু অসময় চা খাওয়ার ইচ্ছে করলে নিজেই করে নেন। আবার দুদিন বিকেলে স্যুপও করেছিলেন। এগুলো ওরা ঠিক বানাতে পারে না। এখন থমথমে হয়ে আছে চারদিক, বারান্দায় জল জমে গেছে একটু। মোমবাতি নিয়ে সাবধানে নিচে গিয়ে গ্যাসের পাশে যত্ন করে নুন হলুদ মাখানো 2 পিস মাছ আর খিচুড়ির হটপট নিয়ে ওপরে এলেন। ওপরে উঠতে গিয়ে দেখেন সিঁড়ির বাঁকে একটা সাদা কিছু চট করে সরে গেল। কয়েকটা বেড়ালের উৎপাত আছে,
এমনিতে তিনি নিচে গিয়েই খান। দোতলায় ঠাকুর ঘর ছিল আগে, এখনো ওপরে আমিষ খাওয়া বারণ। যাকে নীলু আসার আগে সব নিচে নামিয়ে এলেই হবে। ইন্ডাকশনে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দরজা জানলা সব ভালো করে খুলে দিলেন অমলবাবু। ঘরে গন্ধ থাকলে রাতে ঘুমানো যাবে না, আর নীলু এসে টের পেয়ে বাড়িওয়ালার কানে তুললে এই সাধের জায়গাটা যাবে। জানলাগুলো খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া, রীতিমতো গা শিরশির করছে। কিন্তু এর মধ্যে আবার কাঁদছে কে? একটা চাপা কান্নার আওয়াজ। অন্ধকারে ভয় পেয়েছে হয়তো বাচ্চা মেয়েগুলো, পাশেই থাকে বোধহয়। আগেও ওদের আওয়াজ পেয়েছেন, যদিও দেখেননি এখনো কাউকে। যাকে তেল গরম হয়ে গেছে, মাছ দুটো ছেড়ে দিলেন আলতো করে। মলিনা বেশ ভালো মাছ এনেছে, মাঝারি সাইজের কাতলার দুটো পেটি। গন্ধতেই বোঝা যায় একেবারে টাটকা। টাটকা ভাজা মাছের গন্ধেই খিদে পেয়ে যায়। একটা আওয়াজ শুনলেন যেন সিঁড়ির দিকে। নির্ঘাত বেড়ালগুলো। বারান্দায় জমা জলে ছপ ছপ করে কেউ দৌড়ে গেল না? পায়ের আওয়াজ পেলেন যেন? না, কই কেউ তো নেই। ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসবেন কি? ঘরের দরজা অবধি গিয়ে একবার দেখার চেষ্টা করলেন মোবাইলের টর্চ জেলে। না, কিছুই নেই। কিন্তু কারা যেন দীর্ঘশ্বাস ফেলল একেবারে তার গায়ের ওপরেই। একটু ছমছম করে উঠল গাটার। ঘরে এসে মাছ দুটো উল্টে দিলেন। আবার আওয়াজ, ছপ ছপ করে। এবার অনেকগুলো পায়ের আওয়াজ, আর এবার দরজার ঠিক বাইরেই মনে হচ্ছে। দমকা হাওয়ায় মোমবাতি নিভে গেল। দমাস দমাস করে জানলার পাল্লা খোলা বন্ধ হতে লাগলো। ছাদে অনেক পায়ের আওয়াজ, যেন হুড়মুড় করে দৌড়ে নিচে নেমে আসছে। চাপা কান্নাটা আবার শুরু হয়েছে, এবার অনেক কাছে। ঠান্ডা হাওয়ার স্রোত ঢুকে আসতে লাগলো বারান্দা দিয়ে। কোনো মতে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো বরফ ঠান্ডা হাত তাকে ধাক্কা দিয়ে দেওয়ালের দিকে ঠেলে দিল। দেওয়ালে হেলান দিয়ে কাঠ হয়ে অমলবাবু দেখলেন অন্ধকারে বারান্দা থেকে সারি সারি সাদা কাপড়ে মিছিল ঢুকে আসছে ঘরের মধ্যে। যেন সাদা কাপড় পরা, ঘোমটা মাথায় অগুন্তি বালিকার কিশোরীর দল। সারি বেঁধে মাছের থালার দিকে এগিয়ে যাচ্ছে ওরা। চাপা কান্নার আওয়াজ বাড়তে থাকে। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। মোহিনীপুরের বড় বটগাছটার কাছে ট্রেকার নামিয়ে দিল রঞ্জনকে। এবার সে যাবে বটগাছের ডান দিকের যে রাস্তাটা ক্ষেতের মধ্যে দিয়ে চলে গেছে সেদিকে। ট্রেকার থেকে অন্য যে যাত্রী নেমেছিল সে এতক্ষণে একটা সিগারেট ধরিয়ে রঞ্জনের কাছে এলো। মৃদু গলা খাকারি দিয়ে বলল, কোথায় চললেন? রঞ্জন লোকটার দিকে এক পলক তাকালো। বয়স ওর মতোই, মধ্য 30, ঘষা কাঁচের মতো নিষ্প্রভ চেহারা। রঞ্জন সংক্ষেপে উত্তর দিল, মধুপুকুর। ও, আমিও ওখানেই যাচ্ছি, চলুন একসঙ্গেই যাওয়া যাক। রঞ্জন দেখল মধ্য দুপুরে অচেনা রাস্তায় একা হাঁটার চেয়ে একজন সঙ্গী থাকা মন্দ নয়। লোকটা রঞ্জনকে ডেকে বটগাছের বাঁ দিকের সরু আল রাস্তাটা ধরল। এই রাস্তায় একটু এগিয়েই নদীর দিকে বাঁক নিয়ে একটা মাঝারি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। রঞ্জন বলল, ওদিকে কোথায় যাচ্ছেন? লোকটা হেসে বলল, শর্টকাট। আপনি বোধহয় এদিকে নতুন। এই ফাটা রোদে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটার কোনো মানে হয় না। কথাটা সত্যি। রঞ্জনও ওই পথের দিকেই পা বাড়াল। এই কথা সেই কথা বলতে বলতে নদীর কাছাকাছি এসে
লোকটা ফট করে রঞ্জনকে একটা অদ্ভুত প্রশ্ন করল। দাদা, আপনি ভূতে বিশ্বাস করেন? রঞ্জন বলল, না না, এই যুগে আর কেউ ভূতে বিশ্বাস করে নাকি? তা বটে, আমিও করি না, কিন্তু এখানে অনেকেই করে। এই রাস্তাটা নিয়ে কত ভূতের গল্প চালু আছে জানেন? রঞ্জন উঠতি লেখক, ভূতের গল্প শুনেই ওর কান খাড়া হয়ে গেল। ও বলল, কিরকম বলুন তো, দু একটা শুনি। লোকে বলে এই রাস্তা দিয়ে যারা যায় তাদের নাকি ভূত ঘাড় মুটকে মারে। সেই জন্যই তো এই রাস্তা দিয়ে এখন আর কেউ যাতায়াত করে না। তাহলে আপনি কেন যাচ্ছেন? আমি তো আর বিশ্বাস করি না এই সমাজকবি গল্প। এই তো কাল সন্ধ্যায় গ্রামে ফিরে শুনলাম কালকে দুপুরেই নাকি আরো একজন খুন হয়েছে এই রাস্তায়। জঙ্গলের পিছনের ক্ষেত থেকে চাষিরা খুন হয়ে যাওয়া লোকটার চিৎকার শুনতে পেয়েছে। চিৎকার শুনতে মানে লাশ পাওয়া যায়নি? না, ভয়ে আর কেউ এদিকে আসে না দাদা। তবে অনেকে বলে এখানে একটা ডোবা আছে, রাস্তার পাশে সব লাশ নাকি ওখানেই ভেসে ওঠে। মিনিট পাঁচেক আরো হাঁটার পর লোকটার বর্ণিত সেই ডোবার কাছে পৌঁছল ওরা। লোকটা বলল, এই দেখুন, এই সেই ডোবা। ডোবার দিকে তাকিয়ে চমকে উঠল রঞ্জন। ছোট একটা ডোবা, আধময়লা জল। সেই জলে ভেসে আছে একটা মানুষের মৃত শরীর। মৃতদেহের মুখের দিকে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল ওর। চেহারাটা বড্ড চেনা। এই লোকটার সঙ্গেই তো সে এতক্ষণ হেঁটে আসছে। ঠিক তখনই ওর কানের কাছে ফিস ফিস করে কে যেন বলে উঠল, গল্পের শেষটা শুনবেন না? এই রাস্তায় যে আসে তাকে কে খুন করে জানেন? তার ঠিক আগে যেই রাস্তা দিয়ে এসেছিল। রঞ্জন টের পেল একটা ভারী শীতল হাত ক্রমশ সাপের মতো পেঁচিয়ে ধরছে ওর গলা। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। এত ঘুটঘুটে অন্ধকারে রিজু বুঝতেই পারে না যে সে কোথায়। সদ্য ঘুম ভাঙলে এমনিতেই একটু কেমন যেন নড়বড়ে থাকেও। কয়েক মুহূর্ত লাগে থিতু হতে, আর এখন তো পুরো অন্ধকার। ঘাম হচ্ছে এদিকে। তারপরে বুঝতে পারে সে আপাদমস্তক লেপের তলায়। হাঁচড় পাঁচড় করে লেপের তলা থেকে ঝটকা মেরে উঠতে গিয়ে আবার কাঁধে টান লাগলো। গলা শুকিয়ে কাঠ, দম বন্ধ লাগছে। আস্তে আস্তে চোখ সয়ে এলে ঠাহর হয় যে সে নিজের বিছানায় নিজের ঘরেই আছে। আজ থেকে কলকাতার উপকণ্ঠে আরো দুজনের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকতে শুরু করেছে। দুটো ঘর। অদ্ভুতভাবে বাকি দুজন ছোট রুমটা শেয়ার করে ওকে বড়টায় থাকতে দিয়েছে। বাড়িওয়ালা প্রথমে এই ঘরটা ভাড়া দেয়নি, তখন ছোট ঘরেই দুজনে থাকত। বড় ঘর পেয়েও ওরা আর চেঞ্জ করেনি, বলল সেট হয়ে গেছে। অবশ্য পুরনো বাড়ির 3 তলা বলে ছোট ঘরও খুব ছোট নয়, উঁচু সিলিং। রিজু আবার ঘরে পুরনো একটা বড় খাটও পেয়ে গেছে। সবই ভালো, শুধু বাড়িওয়ালা একটু বেশি ধার্মিক। তাই 4 দিন আগেই আসার কথা হলেও শুভ তিথি মেনে ওকে আজকেই ঢুকতে হয়েছে। আজ আলাদা করে এই ঘরে আবার পুজো আচ্চা করিয়েছেন। ওকে আজ ঘড়ি ধরে ভোর 6:55 এসে ঢুকতে হয়েছে ঘরে, তারপর চাবি পেয়েছে। নেহাতি এত সস্তায় এত ভালো খোলামেলা একটা ঘর, আর একদম অফিসের উল্টো দিকে। তাই বাড়িওয়ালা যা বলেছে ও সব মেনে চলেছে।
ঘরের কোণে আবার পুজোর ফুলটুল রাখা, শুকিয়ে গেলেও ফেলতে বারণ করেছেন। পুরোহিত মশাই এসে নাকি ফেলবেন 7 দিন পর। যত সব। রিজুর এদিকে পোলেন অ্যালার্জি। রাতে শোয়ার আগে চুপচাপ মুখে রুমাল বেঁধে ফুলগুলো একটা কাগজে মুড়িয়ে ডাইনিংয়ের জানলায় রেখে এসেছে। বুড়ো আসার আগে রেখে দিলেই হবে আবার। না, নতুন জায়গায় এমনিতেই ঘুম আসে না, তার উপর রিজু আসার অনারে আজ ফ্ল্যাটমেটরা রুটি আর কষা মাংস আনিয়েছিল। সেই ঝাল আর তেড়ে মশলা দেওয়া মাংস খেয়েই পেট গরম হয়েছে মনে হচ্ছে, খালি জল তেষ্টা পাচ্ছে। শীতের রাতে জল খাওয়া আবার আরেক চাপ, লেপ থেকে বেরোতেই ইচ্ছে করে না। একটা অ্যান্টাসিড খেয়ে বাইরে গিয়ে বাথরুম ঘুরে এসে লেপ টেনে আবার আপাদমস্তক মুড়ি দিয়ে শুতেই চোখটা লেগে যায়। সেই কাক ভরে ওঠা, সারাদিন শিফটিংয়ের ধকল। এদিকে গোটা ফ্ল্যাটের সমস্ত দরজা জানলা আষ্টে পৃষ্ঠে বন্ধ। গুমোট লাগছে এই শীতেও। পুরনো বাড়ির ঘুলঘুলি আছে, কিন্তু সেগুলো সদ্য সিমেন্ট দিয়ে বোঝানো। সাফোকেটেড হয়ে গেছে ঘরটা। ঘরের দরজাটা একটু খোলা রেখে দেয় রিজু। মোবাইলের অ্যালার্মটা অফ করে দেওয়া হলো না। যাকগে, বড় জোর আধ ঘন্টা হলো ঘুমিয়েছে, তার মধ্যেই কিসের একটা আওয়াজে আবার ঘুমটা ভেঙে গেল। একটানা জল পড়ে যাচ্ছে কোথাও। নির্ঘাত কেউ ভালো করে বাথরুমের কল বন্ধ করেনি। থুর বাবা, প্রথম রাতেই এত ঝামেলা। বাথরুমটা এই ঠান্ডায় পুরো ভিজে থাকবে। না, এবার ঘরের বাথরুমটা সারানোর জন্য তাড়া দিতে হবে। এই ঘরে অ্যাটাচড বাথরুম থাকলেও সেটা তালা দেওয়া। পুরনো ইন্ডিয়ান সিস্টেমের বদলে নাকি কমোড বসাতে দেরি হচ্ছে, তাই আরও কিছু কাজ বাকি। রিজুই আসার জন্য তাড়া দিয়েছে অবশ্য। হোটেলে আর কতদিন থাকা যায়? জলটা পড়েই চলেছে। ফোন করে বলবে ওদের কাউকে দেখতে। লেপের তলায় মাথার কাছে হাতড়ে মোবাইলটা নেয় রিজু। রাত কটা এখন? যা বাবা, মোবাইলটা বন্ধ হয়ে গেল কি করে? চার্জ শেষ নাকি? অবশ্য থাকলেও লাভ হতো না। রিজুর মনে পড়ল এই ঘর থেকে মোবাইল সিগন্যালটাও পাওয়া যায় না। এটাই আসলে মেন রিজন ওদের এই ঘরে না থাকার, যদিও এটা আগে বলেনি। তবে টানা জল পড়ার আওয়াজটা বন্ধ হয়েছে। যাক বাবা, শান্তি। লেপটা কানে চাপা দিয়ে পাশ ফেরে রিজু। হঠাৎ খট করে একটা শব্দ আর একটা কমোড ফ্লাশের আওয়াজ। আবার কল থেকে জল পড়ার আওয়াজ। মনে মনে মুচকি হাসি রিজু। ঝালঝাল মাটন কষা কাউকেই রেয়াত করেনি মনে হচ্ছে। শীতের রাতে বদ্ধ এই পুরনো বাড়িতে সামান্য শব্দও কি ভীষণ বেশি আওয়াজ মনে হচ্ছে। কিন্তু আবার জল পড়েই যাচ্ছে, এবারে আরো জোরে। না, এবারে কিছু বলতেই হবে। দরজার দিকে পাশ ফিরে লেপ থেকে মুখ বের করে অরুণের নাম ধরে ডাকে একবার। কিন্তু ঘরটা এত অন্ধকার কেন? ডাইনিং এর ডিম লাইটটা তো আসার কথা। বাথরুম থেকে ফেরার সময় দরজাটা খুলে রেখেছিল না? বন্ধ হয়ে গেল কি করে? কিচ্ছু দেখা যাচ্ছে না। ওদিকে বাথরুমে আওয়াজটা যেন বেড়েই যাচ্ছে। লেপ সরিয়ে উঠে বসতে গিয়ে উফ, এ কি? খাটটা এভাবে উপরে উঠে এলো কিভাবে? ঘরের ছাদে মাথা ঠুকে গেল। এত জোরে লাগলো যে দুঃস্বপ্ন হতে পারে না। আর আওয়াজটা তো মনে হচ্ছে এই ঘরের লাগোয়া বাথরুম থেকেই আসছে। এবারে আওয়াজ আরো বেড়েছে। মনে হচ্ছে তাণ্ডব চলছে ভেতরে। মগ বালতিকে আছড়ে ফেলছে, আয়নার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। এবারে শুরু হলো দরজা পেটানোর আওয়াজ। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট এই ঘরেই কেউ বাথরুমের দরজায় পাগলের মতো ধাক্কা দিচ্ছে।
চোখ বন্ধ করে লেপ মুড়ি দিয়ে কাঁপতে থাকে রিজু। বুকে ব্যথা করছে, বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাঁপুনি থেমে ঘাম হচ্ছে। এবার দরজা পেটানোর আওয়াজ কি বাইরে থেকে মনে হচ্ছে? ওর নাম ধরে ডাকছে অরুণ আর রাজু? না, যা থাকে কপালে। রিজু ভাবে খাট থেকে লাফ দিয়ে হাত পা ভাঙুক, কিন্তু আর 1 মিনিটও এভাবে থাকলেও মরে যাবে। লেপ শুদ্ধ গড়িয়ে খাট থেকে লাফাতে যায় সে। সেই মুহূর্তে ওকে চমকে দিয়ে ভোর 4:30-র অ্যালার্মটা বেজে উঠল। বাথরুমের আওয়াজগুলো কি একটু ক্ষীণ হয়ে আসছে? এখন বাইরে থেকে অরুণ আর রাজের গলা স্পষ্ট শোনা যাচ্ছে। সাহসে ভর করে মুখ বের করে রিজু। মাগো, খাটটা সাঁই সাঁই করে নিচে নামছে। মুখটা ঘোরাতেই বাথরুমের দরজায় লাল একজোড়া চোখ সম্মোহিতের মতো তাকিয়ে থাকতে থাকতেই খাটটা মাটি ছুঁয়েছে বুঝতে পারে সে। দড়াম করে দরজা খুলে ভেতরে ঢুকে আসে অরুণ আর রাজ। রিজুর চোখের সামনেটা অন্ধকার হয়ে যায়। শুনলেন হাড় হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকেও মাঝপথে ঘুমটা ভেঙে গেল চন্দনের। একটা আননোন নাম্বার থেকে কল আসছে। প্রতি রাতেই আসে, রিসিভ করার সঙ্গে সঙ্গে আবার কেটেও যায়। 1 বছর হলো ঠিকমতো ঘুমোতে পারে না চন্দন। একটা ভয়ঙ্কর সন্ধে তার জীবন থেকে সারা জীবনের জন্য শান্তির ঘুম কেড়ে নিয়েছে। কলটা রিসিভ করলো চন্দন। আজ আর কেটে গেল না। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা খসখসে গলায় উত্তর এলো, আমি কে? আমি ভাই, চিনতে পারছিস না? চমকে শিউরে উঠল চন্দন। এইভাবে কথা একজনই বলতে পারে, একজনই। কিন্তু সে তো এখন 1 বছর আগের সন্ধ্যার স্মৃতি ভেসে ওঠে চন্দনের আধ ঘুম জড়ানো মানসপটে। অথচ ওই ঘটনায় চন্দনের কোনো হাত ছিল না। ছাদের উপর বসে মদ খেতে খেতে সে শুধু দেখেছিল সম্পূর্ণ ঘটনাটা। ছাদের এপাশে দাঁড়িয়ে তখন শুভ আর বিপ্লব কি একটা বিষয় নিয়ে বেশ রসিয়ে তর্ক করছিল। শুভ বসেছিল রেলিংয়ের ওপর আর বিপ্লব দাঁড়িয়েছিল একেবারে ওর গা ঘেঁষে। চন্দন হঠাৎ খেয়াল করলো বিপ্লবের বাঁ হাতটা সাপের ফোঁড়ার মতো লক লক করতে করতে এগিয়ে যাচ্ছে শুভর দিকে। তারপর কিছু বুঝে ওঠার আগেই শুভর মারণ চিৎকার। চন্দন দেখলো ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে অথর্বের মতো দাঁড়িয়ে আছে বিপ্লব। শুভর কোনো চিহ্ন ছাদে নেই। সঙ্গে সঙ্গে বিপ্লবের দিকে ছুটে গেছিল চন্দন। চন্দন পৌঁছতে না পৌঁছতেই ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো বিপ্লব। ওর সারা মুখ বিস্ফারিত, কাঁপা কাঁপা গলায় বলল, ভাই বিশ্বাস কর, আমি এমন কিছু করিনি। আমি বুঝতে পারিনি এরকম হবে। ও নিজেই ছাদের রেলিং এর উপর বসেছিল। আমি ওকে এমনি একটু ভয় দেখাচ্ছিলাম বিশাখার ব্যাপারে, কিন্তু ও যে এইভাবে। কথাটা শেষ না করে হাউ হাউ করে কেঁদে উঠল বিপ্লব। চন্দনকে নীরব থাকতে দেখে ফোনের ওপাশ থেকে সেই খসখসে কণ্ঠ বলল, ভাই চুপ করে আছিস কেন? চিনতে পারছিস না? আমি শুভ। তোকে অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাব
সব সত্যি কেন বললি না ভাই? কেন বললি না বিপ্লব আমাকে ধাক্কায় মেরেছিল? আমি এমনি এমনি পড়ে যাইনি। কাঁপা কাঁপা কণ্ঠে চন্দন বলল, আমি তো জানতাম না তো তোদের মধ্যে কি ঘটেছিল। শুভ হাসল। কেন মিথ্যে বলছিস? তুই জানতিস ভাই, তুই জানতিস ও আমাকে ঘৃণা করে, ওর ক্রাশ আমাকে পছন্দ করতো, এটাও মেনে নিতে পারেনি। তুই তো দেখেছিলি ওর হাত কিভাবে এগিয়ে এসেছিল আমার দিকে। দেখিসনি? বল দেখিসনি তুই? বল বল। শুনলেন হাড় হিম হরা। নিবেদনে মির্চি প্লাস